আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রে চতুর্থ অধ্যায় থেকে একচেটিয়া বাজার সম্পর্কিত একটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো আমরা সেই সৃজনশীলটি সমাধান করি। তো আমাদের এখানে যে উদ্দীপক দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এটি হলো এমআর রেখা আর এটি হলো এআর রেখা। তো এআর রেখা এবং এমআর রেখা দুটোই বাম থেকে ডানে নিম্নগামী। এমআর রেখাটা নিচে এবং এআর রেখাটা একটু উপরে অবস্থান করছে। তাহলে আমরা জানি যে যদি এআর এবং এমআর রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় এবং এমআর এর চেয়ে এআর বেশি হয়, অর্থাৎ এমআর রেখা নিচে এবং এআর রেখা উপরে অবস্থান করে, তাহলে সেটি আসলে একচেটিয়া বাজারকে নির্দেশ করে বা মনোপলি মার্কেটকে নির্দেশ করে। তো আমাদের প্রথম প্রশ্ন হলো যে ফার্মটির মুনাফা কত। তাহলে এখানে আমাদের যে উদ্দীপক দেওয়া আছে, এখানে একটি ফার্মের অর্থাৎ একচেটিয়া ফার্মের আয় ব্যয় সংক্রান্ত তথ্য দেওয়া আছে। আমাদের সেখান থেকে মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে এই গণ প্রশ্নটি সমাধান করার জন্যে আমাদের কি করতে হবে? সবার প্রথমে খাতায় এই চিত্রটি আঁকতে হবে। তো আমার এখানে চিত্র আঁকা আছে, তা আমি মনে করি যে এই চিত্রটা আমি এঁকে নিলাম। তো তোমরা সবাই সুন্দরভাবে এই চিত্রটি খাতায় আঁকবে। তো চিত্রটি আঁকার একটু কৌশল হলো যে একটু দেখে নেবে। প্রথমত আমরা একটি লম্ব অক্ষ এবং একটি ভূমি অক্ষ নেব। এরপরে আমরা এআর এবং এমআর রেখা অঙ্কন করব। এআর রেখাটা একটু উপরের দিকে, এমআর রেখাটা একটু নিচের দিকে অঙ্কন করব। এরপরে কাজ হলো আমাদের এমসি রেখা অঙ্কন করা। এটি হলো আমাদের এমসি রেখা। এটি হলো এমআর রেখা আর এটি হলো এআর রেখা। তো এই এমসি রেখা আর এমআর রেখা যে বিন্দুতে ছেদ করবে সেটি হবে আমার ভারসাম্য বিন্দু। এখান থেকে আমি নিচের দিকে যাব, নিচের দিকে গেলে যে সংখ্যা মান পাবো বা নিচের দিকে যেখানে যাব সেটা হবে আমার ভারসাম্য পরিমাণ। এরপরে এখান থেকে ঠিক উপরের দিকে আমরা যাব, এআর রেখাকে যেখানে স্পর্শ করবে সেখানে হবে ভারসাম্য দাম। তাহলে এখান থেকে এই দিকে একটা রেখা টেনে দেব। তাহলে এই নিচের দিকে আমরা পাচ্ছি ভারসাম্য পরিমাণ, তার মানে এটা হলো 20 একক। আর এখান থেকে এই দিকে যে সংখ্যা মানটা থাকবে এটাই হবে আমার ভারসাম্য দাম, এটা হলো আমার 40। এরপরে বাকি সংখ্যামানগুলো আমরা স্থাপন করব। তাহলে 40-এর উপর একটা সংখ্যামান আছে 50, এর নিচে হবে তাহলে 30, তারপরে 20, তারপরে 10, এভাবে সংখ্যামানগুলো সমান দূরত্ব নিয়ে স্থাপন করব। এরপরে আমরা দেখব যে এসি রেখাটা কোথায় অবস্থান করছে। ভারসাম্য বিন্দু হলো এটা, এখান থেকে এখানে হলো দাম। তাহলে যে বিন্দুতে দাম নির্ধারিত হচ্ছে তার উপরে আছে না নিচে আছে? তাহলে এই বিন্দুর নিচে আছে, তাহলে আমরা এখানে এসি রেখাটা অঙ্কন করে দেব। এসি রেখা অঙ্কন করার একটা কৌশল হলো যে আমরা বাম থেকে ডানে নিম্নগামী হব। এমসি রেখাকে যেখানে স্পর্শ করবে সেখান থেকে এসি রেখাটি আবার উপরের দিকে উঠবে। এভাবেই আমরা এই চিত্রটি খুব সহজেই আঁকতে পারি। তো এবার আমরা এই প্রশ্নটির সমাধান করি। তাহলে প্রথম কাজ হলো আমাদের চিত্র অঙ্কন করা। আমরা চিত্রটি এঁকে ফেললাম। এরপরে আমার প্রথম কাজ হলো ভারসাম্য বিন্দু নির্ণয় করা। তাহলে ভারসাম্য বিন্দু নির্ণয় কীভাবে করব? আমরা জানি ভারসাম্যের শর্ত হলো এমসি রেখা এমআর রেখাকে যেখানে ছেদ করবে সেটা হবে ভারসাম্য বিন্দু। তাহলে আমার এমসি রেখা হলো এটা আর এমআর রেখা হলো এটা। তাহলে এই এমসি রেখা আর এমআর রেখা এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এই ই হলো ভারসাম্য বিন্দু। তাহলে আমরা ভারসাম্য বিন্দু পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব কি যে চিত্রে ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু কি? ভারসাম্য বিন্দু হলো আমার ই। এই ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। তাহলে এই ভারসাম্য বিন্দু থেকে আমাদের উপরের দিকে যেতে হবে, এআর রেখাকে যেখানে স্পর্শ করবে সেই বিন্দুতে হবে আমার দাম। তাহলে এই ভারসাম্য বিন্দু থেকে আমরা উপরের দিকে যাচ্ছি, এআর রেখাকে কোথায় স্পর্শ করতেছে? জি বিন্দুতে। জি বিন্দু থেকে বাম দিকে অর্থাৎ লম্ব অক্ষের দিকে আমরা যে সংখ্যামান পাবো সেটাই হবে আমার ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য বিন্দু পেলাম ই। এরপরে আমার কাজ হলো ভারসাম্য দাম নির্ণয় করা। তাহলে ভারসাম্য দাম পি সমান সমান কত পাচ্ছি? 40 টাকা। এরপরে আমার কাজ হলো ভারসাম্য পরিমাণ নির্ণয় করা। তাহলে ভারসাম্য বিন্দু এটা, এখান থেকে আমরা নিচের দিকে দেখি যে সংখ্যামান পাবো নিচের দিকে সেটাই হবে আমার ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণকে কি দিয়ে প্রকাশ করা হয়? ভারসাম্য পরিমাণকে প্রকাশ করা হয় কিউ দিয়ে। তাহলে কিউ সমান সমান কত পাচ্ছি আমরা? কিউ সমান সমান হলো 20 একক। তাহলে আমরা ভারসাম্য দাম পেলাম, ভারসাম্য পরিমাণ পেলাম। এবার আমাদের কাজ হলো গড় ব্যয় নির্ণয় করা। গড় ব্যয় কত? তাহলে আমরা দেখি গড় ব্যয়। তাহলে গড় ব্যয়কে কী দিয়ে প্রকাশ করা হয়? এসি দিয়ে। তাহলে আমার গড় ব্যয় রেখাটা কোথায় অবস্থান করছে? এটা হলো গড় ব্যয় রেখা। এই গড় ব্যয় রেখা আমার অবস্থান করছে এফ বিন্দুতে।
তাহলে এফ বিন্দু অনুযায়ী আমরা লম্ব অক্ষের দিকে দেখব, লম্ব অক্ষের দিকে বা বামের দিকে সংখ্যামান যেটা পাচ্ছি সেটাই হবে আমার গড় ব্যয়। সংখ্যামান কত পাচ্ছি 30, তাহলে গড় ব্যয় হলো আমার 30 একক। এরপরে আমার কাজ হলো মোট আয় নির্ণয় করা। তাহলে মোট আয়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? মোট আয়কে আমরা টি আর দিয়ে প্রকাশ করি সংক্ষেপে। টি আর সমান সমান আমরা কি জানি? পি ইন্টু কিউ, দাম এবং পরিমাণ। তাহলে দাম কত? দাম হলো আমার 40 টাকা। পরিমাণ কত? উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ হলো আমার 20 একক। তাহলে আমার টোটাল হলো 800 টাকা। এটি হলো আমার মোট আয়। এরপরে আমার কাজ হলো মোট ব্যয় নির্ণয় করা। মোট ব্যয়কে কী দিয়ে প্রকাশ করা হয়? টিসি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টিসি সমান সমান আমরা কি জানি? যে গড় ব্যয় এসি গুণন কিউ। গড় ব্যয়কে উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ দিয়ে গুণ করব। তাহলে এসি কত পেয়েছি আমরা? এসি পেয়েছি 30, আর কিউ কত? 20। তাহলে 30-20-এ আমরা পাচ্ছি 600 টাকা। তাহলে মোট আয় পেলাম 800 টাকা, মোট ব্যয় পেলাম 600 টাকা। এবার আমার কাজ হলো মুনাফা বের করা। তাহলে মুনাফাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পাই। পাই সমান সমান কি? সংক্ষেপে টিআর মাইনাস টিসি। তাহলে টিআর মাইনাস টিসি। টিআর কত? অর্থাৎ মোট আয় কত? আমার 800 টাকা, আর মোট ব্যয় টিসি হলো 600 টাকা। তাহলে বিয়োগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 200 টাকা। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা হলো লাভ। যদি লাভ হয় তাহলে সেটাকে বলা হয় এক কথায় অস্বাভাবিক মুনাফা। তাহলে ফার্মটির অস্বাভাবিক মুনাফা অর্জন করে, তাই না? তাহলে অস্বাভাবিক মুনাফার পরিমাণ, যেহেতু জিজ্ঞেস করছে যে মুনাফার পরিমাণ কত, তাহলে আমরা লিখব ফার্মটির অস্বাভাবিক মুনাফার পরিমাণ 200 টাকা। এটি ছিল আমাদের এই গ নং কোশ্চেনের সমাধান। তো এবার আমরা পরের কোশ্চেনটি দেখি। ঘ নং কোশ্চেন বলছে এসি রেখা এইচ বিন্দুতে হলে। এসি রেখা কোথায়? এসি রেখা আমার এফ বিন্দুতে আছে, যদি এটা এইচ বিন্দুতে হয়। আবার এভাবে না থেকে থাকতে পারে কি? যে গড় ব্যয় বেড়ে 50 টাকা হলে। তাহলে গড় ব্যয় কোথায়? 50 টাকা। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি 50 টাকা, কারণ এইদিকে আমার দাম আয় ব্যয় দেখানো আছে। তাহলে এই 50 টাকা গড় ব্যয় হবে। তাহলে এই 50 বরাবর যে বিন্দু সেটাই হলো এইচ বিন্দু। তার মানে এসি রেখাটাকে এইচ বিন্দুতে স্থানান্তর করতে হবে। এর অর্থ দাঁড়াচ্ছে যে এসি রেখা এইচ বিন্দুতে যাওয়া বা গড় ব্যয় বেড়ে 50 টাকা হওয়া, দুটোই একই কথা। তাহলে ঘ নং কোশ্চেনের উত্তরের জন্য আমার অবশ্যই চিত্রটি আঁকতে হবে। তাহলে ঘ নং কোশ্চেনের উত্তর শুরু করলাম। এরপরে আমার প্রথম কাজ হলো চিত্র অঙ্কন করা। তো আমার এখানে চিত্রটি আঁকা আছে। তো এখানে চিত্রের কি পরিবর্তন হবে শুধু আমরা সেইটা দেখব, এবং সেটাই আমি এখানে অঙ্কন করব। আর এটা তোমাদেরকে খাতায় অঙ্কন করতে হবে। তো এসি রেখাকে এইচ বিন্দুতে শিফট করতে হবে, অথবা গড় ব্যয় বেড়ে 50 টাকা হওয়া মানেই হলো এসি রেখা এইচ বিন্দুতে শিফট করা। তাহলে আমরা এসি রেখাটাকে এখন এখানে আছে, এটাকে আমরা এইচ বিন্দুতে অঙ্কন করব। তাহলে আমরা এসি রেখা এইচ বিন্দুতে আঁকি। তাহলে এই আমরা এসি রেখা আঁকতেছি। এই এসি রেখা যখন এই যে এমসি রেখাকে স্পর্শ করবে, সেখান থেকেই এসি রেখাটা উপরের দিকে ওঠা শুরু হবে। তাহলে এটার নাম দিলাম আমরা এসি 1। তাহলে এসি রেখা আমরা এইচ বিন্দুতে শিফট করলাম। এবার আমাদের কাজ হলো এখান থেকে রেখাটাকে এখানে মিলানো এবং এখান থেকে বামের দিকে মিলানো। এটুকুই হলো আমার কাজ। তার মানে এসি রেখা এইচ বিন্দুতে শিফট হয়ে গেল, অর্থাৎ আমার চিত্র আঁকা শেষ। এটুকুই ছিল আমার বাড়তি কাজ চিত্রের। তো এটা আমাদেরকে সম্পূর্ণ পরীক্ষার খাতায় আঁকতে হবে। তাহলে চিত্র প্রথম আমার আঁকা কাজ, চিত্র আমরা এঁকে ফেললাম। এরপরে ব্যাখ্যা হবে আগের মতোই। তাহলে চিত্রের ভারসাম্য বিন্দু কি? আমরা আগেও দেখেছি যে ভারসাম্য বিন্দু হলো ই। ভারসাম্য বিন্দু হলো ই। তো এটা আগে ব্যাখ্যা করছি যে কেন এখানে ভারসাম্য বিন্দু এমসি রেখা এমএ রেখা ছেদ করার কারণে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একচেটিয়া বাজারের ক্ষেত্রে যেখানে ভারসাম্য বিন্দু হবে সেই ভারসাম্য বিন্দু থেকে আমরা উপরের দিকে যাব, এ আর রেখাকে যেখানে স্পর্শ করবে সেখানে হবে আমার ভারসাম্য দাম। এখানে কি এ আর রেখাকে স্পর্শ করছে জি বিন্দুতে, তাহলে জি বিন্দু থেকে আমরা বামের দিকে দেখব, সেটা হবে আমার ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য বিন্দু হলো ই। এরপরে আমার লিখতে হবে ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য দাম কত? 40 টাকা, আগের মতোই, পি সমান সমান 40 টাকা। এরপরে আমার কাজ হলো ভারসাম্য পরিমাণ নির্ণয় করা।
তাহলে ভারসাম্য পরিমাণও আগের মতোই থাকবে, যেহেতু ভারসাম্য বিন্দু চেঞ্জ হবে না তাই ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ দুটোই একই থাকবে। তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখলাম, তাহলে ভারসাম্য দাম কত 40 আর ভারসাম্য পরিমাণ কত আগের মতোই 20 একক থাকবে। শুধুমাত্র আমরা গড় ব্যয়টার পরিবর্তন দেখতে পাবো। তাহলে এবার দেখি গড় ব্যয়। গড় ব্যয় কী হবে? গড় ব্যয় AC সমান সমান, তাহলে গড় ব্যয় রেখা এখন কত? গড় ব্যয় রেখা হলো এখন AC1, আর এই গড় ব্যয় রেখাটা কোথায় অবস্থান করতেছে? H বিন্দুতে। তাহলে H বিন্দুতে যদি অবস্থান করে তখন আমার গড় ব্যয়ের পরিমাণ কত? গড় ব্যয়ের পরিমাণ হলো 50। পরের কোশ্চেনে দেওয়াই আছে যে গড় ব্যয় যদি 50 টাকা হয়, তাহলে গড় ব্যয়ের পরিমাণ হলো আমার 50 টাকা। তাহলে এবার আমার আগের মতোই কাজ হলো যে মোট আয় বের করা, মোট ব্যয় বের করা। তাহলে মোট আয় কিন্তু আগেরটাই থাকবে, যেহেতু ভারসাম্য দাম পরিমাণ চেঞ্জ হয়নি তাহলে মোট আয় আগেরটাই থাকবে। তাহলে আমরা সরাসরি লিখি TR সমান সমান P ইন্টু কিউ। পি কত? 40, কিউ হলো 20, তাহলে সমান সমান 800 টাকা। এরপরে আমার কাজ হলো TC অর্থাৎ মোট ব্যয় বের করা। এবার মোট ব্যয়টা চেঞ্জ হবে, যেহেতু গড় ব্যয় চেঞ্জ হয়ে গেছে তাহলে আমার মোট ব্যয় চেঞ্জ হবে। তাহলে মোট ব্যয় TC সমান সমান কী হবে? AC গুণন কিউ, অর্থাৎ গড় ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করব। তাহলে আমরা এটা AC লিখতে পারি, আবার AC1ও লিখতে পারি, যেহেতু নতুন করে গড় ব্যয়, আগের গড় ব্যয় রেখাটি যেহেতু আমাদের আছে, এই গড় ব্যয় রেখাটি আমরা এখানে রাখতেও পারি, নাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আঁকলেও সমস্যা নেই, না আঁকলেও সমস্যা নেই। তাহলে AC1 লিখলাম, যেহেতু নতুন করে আমরা গড় ব্যয় দেখাচ্ছি। তাহলে AC1 আমরা কত পেয়েছি? 50, আর উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ হলো 20। তাহলে 50 আর 20 যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 1000 টাকা। তাহলে আমরা মোট ব্যয় পেলাম 1000 টাকা। এবার আমাদের কাজ হলো মুনাফা নির্ণয় করা। তাহলে মুনাফা আমরা কীভাবে পাবো? যে মুনাফা পাই সমান সমান সংক্ষেপে লিখি TR মাইনাস TC। এভাবে সংক্ষেপে লিখলেও কোনো অসুবিধা নেই, TR মাইনাস TC। তাহলে TR মানে মোট আয়, মোট আয় আমার কত? 800। TC মোট ব্যয় আমার কত? 1000। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার আমার আয় হলো 800 টাকা আর আমার ব্যয় হলো 1000 টাকা। তার মানে ব্যয় আমার 200 টাকা বেশি। তাহলে ব্যয় যদি বেশি হয় তাহলে সেটা কি আসবে? মাইনাস আসবে। তার মানে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে 200 টাকা ক্ষতি হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে AC রেখা যদি H বিন্দুতে শিফট করে অথবা গড় ব্যয় বেড়ে যদি 50 টাকা হয়, একই কথা, তাহলে আমার 200 টাকা ক্ষতি হয়। তাহলে আমার সর্বশেষ কমেন্ট হলো AC রেখা H বিন্দুতে অথবা গড় ব্যয় বেড়ে 50 টাকা হলে, গড় ব্যয় বেড়ে 50 টাকা হলে ফার্মটির কি হয়? 200 টাকা ক্ষতি, অথবা ক্ষতির অপর নাম হলো লোকসান হয়। এটি ছিল আমাদের ঘ নং কোশ্চেনের উত্তর। তো ঘ নং কোশ্চেনে আরও একটি কোশ্চেন থাকতে পারে যে AC রেখা যদি G বিন্দুতে হয়, তাহলে AC রেখা যদি G বিন্দুতে হয় তাহলে মুনাফা হবে স্বাভাবিক। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে যে বিন্দুতে দাম নির্ধারিত হবে সেই বিন্দুর নিচে যদি AC রেখা থাকে তাহলে মুনাফা হবে অস্বাভাবিক, যেটা আমরা গ নং প্রশ্নে দেখলাম। AC রেখা যদি যে বিন্দুতে দাম নির্ধারিত হয় সেই বিন্দুর উপরে চলে যায় তাহলে আমার হবে কি? ক্ষতি। আর AC রেখা যে বিন্দুতে দাম নির্ধারিত হবে সেই বিন্দুতেই যদি এসে যায় বা আঁকতে হয় বা আঁকা থাকে তাহলে আমার মুনাফা হবে স্বাভাবিক। তার কারণ হলো যে AC রেখা যদি এখানে হয় তাহলে ACর পরিমাণও হবে 40 আর আমার ভারসাম্য দামও হলো 40। তাহলে দাম আর গড় ব্যয় যদি পরস্পর সমান হয় তাহলে মুনাফা হবে স্বাভাবিক। তো আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।